সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই আন্দোলনের প্রতীক শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে এ আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এর আগে সকালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ ৩০ জনকে আসামি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন আবু সাইদ হত্যার সঙ্গে তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে বলে জানা গেছে। গত ২৪ জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। একই সঙ্গে আবু সাইদকে হত্যায় ব্যবহৃত অস্ত্র প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে। এ মামলায় ৪ আসামি কারাগারে রয়েছেন। গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিতে শহীদ হন আবু সাইদ। ওই দিন যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। সেই দিন আসামিদের উপস্থিতির পরে বিচারের জন্য যে স্বাভাবিক কার্যক্রম সেটা গৃহীত হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এবং এই অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে আর কি জানিয়েছে প্রসিকিউশন? আসিফ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মামলার ১ নম্বর আসামি করা হয়েছে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তৎকালীন যিনি উপাচার্য ছিলেন অধ্যাপক হাসিবুর রশিদ, তিনি হচ্ছেন ১ নম্বর আসামি। ২ নম্বর আসামি করা হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের তৎকালীন কমিশনার মনিরুজ্জামানকে। এছাড়াও পর্যায়ক্রমে অপরাধের ধরন এবং ঘটনার সাথে সম্পৃক্ত যারা ছিলেন সেই তালিকা অনুযায়ী আসামি করা হয়েছে অন্যদেরকে। একটু বলে রাখি যে ৩০ জন আসামি করা হয়েছে, এর ভিতরে ৪ জন কিন্তু এই মুহূর্তে কারাগারে রয়েছেন, যাদেরকে এই মামলায় সোনারেজ দেখানো হয়েছে। বাকি ২৬ জন যারা পলাতক রয়েছেন, তো তাদেরকে আগামী ১০ জুলাইয়ের মধ্যে আদালতে হাজির করতে আইজিবিকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। পাশাপাশি যে আসামি তারা যদি হাজির না হন সেই ক্ষেত্রে কিন্তু ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে কিন্তু যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তার প্রেক্ষিতে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে এবং তারা যদি মিসিং হন, যদি তারা পলাতক থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু তাদের অনুপস্থিতিতেই রাষ্ট্র স্টেট ডিফেন্স নিয়োগ করবে। সেই স্টেট ডিফেন্স এইসব আসামিদের পক্ষে মামলার কার্যক্রম পরিচালনা করবে। একটু আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমে কথা বলছিলেন। তিনি বলছেন যে তারা এই মামলাটি খুবই গুরুত্বের সঙ্গেই তারা মোকাবেলা করবেন এবং তাড়াহুড়ো করার কোনো বিষয়ের দিকে তারা যেতে চান না, যাতে মামলার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং সঠিক অপরাধী যারা তারা যাতে বিচারের মুখোমুখি হন সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তারা কাজ করবেন। আবু সাইদ হত্যার যে ঘটনাটি সেইটির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা কিন্তু আজকে যে শুনানি হয়েছে সেখানে উঠে এসেছে। সেখানে আদালতের প্রসিকিউশন তুলে ধরেছে কিভাবে নিরস্ত্র নিরপরাধ আবু সাইদ তার উপর বারবার আক্রমণ করা হয়েছে। সেখানকার ছাত্রলীগ নেতৃবৃন্দের দ্বারা বারবার তিনি প্রহারের শিকার হয়েছেন, তাকে মারধর করা হয়েছে এবং সবশেষ গত বছরের ১৬ই জুলাই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আবু সাইদ যখন অবস্থান নেন, সেই নিরস্ত্র আবু সাইদের বুকে গুলি চালায় পুলিশ এবং এই রিপোর্টে উঠে এসেছে যে পুলিশের গুলিতেই আবু সাইদ মারা গেছে এবং প্রসিকিউশন বলছে এই হত্যার পোস্টমর্টেম রিপোর্টকেও কিন্তু বারবার কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। মূল কারণ সেখানকার সাচিবের নেতৃবৃন্দ যারা রয়েছেন রংপুর মেডিকেলের, তারা কিন্তু এই যারা ময়নাতদন্তকারী ডাক্তার ছিলেন তাদের উপরও চাপ প্রয়োগ করেছেন যে যাতে করে কোনোভাবেই গুলিতে আবু সাইদের মৃত্যু হয়েছে এই বিষয়টি যেন উল্লেখ করা না হয়। পরবর্তীতে কিন্তু তাদেরকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। মোট ৩০ জন আসামি রয়েছে। মাহমুদুল হাসান, আপনাকে ধন্যবাদ। লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ার পর সামনে আসছে জোটবদ্ধ রাজনীতির হিসাব নিকাশ। বিএনপি তার মিত্রদের নিয়ে ভোটের কথা ভাবছে, অন্যদিকে ইসলামী দলগুলো জোট গঠনের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে জোট গঠন করবে কিনা এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত।
নির্বাচনী রাজনীতিতে এই ভূখণ্ডে 1954 সালে প্রথম রাজনৈতিক জোট গঠন করে যুক্তফ্রন্ট। স্বাধীনতার পরেও জোট ভিত্তিক সেই রাজনীতি অব্যাহত। 1991 সালের পর থেকে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি, আওয়ামী লীগের মতো বড় বড় দলও জোট করেছে ছোট দলগুলোর সাথে। তবে নানা কারণে কখনো আবার জোটে ভাঙনও দেখা দিয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিতে ফের জোটের মেরুকরণ। ভোটের রাজনীতিতে জোট গড়া নিয়ে দলগুলো মেলাচ্ছেন নানা সমীকরণ। জোট গঠনের দৌড়ে পিছিয়ে নেই ইসলামপন্থী দলগুলো। নেতারা বলছেন, স্বাধীনতার 54 বছরে ইসলামপন্থীদের কোনো জোট না হলেও আসন্ন নির্বাচনে জোট গঠনের পথে অনেক দূর এগিয়েছেন তারা। ইসলামী সংগঠনগুলো কাছাকাছি আসার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ পরিবেশ অনেকটাই এখন ভালো। সবাই মোটামুটি ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াই অবতীর্ণ হওয়ার জন্য বলা চলে সবাই এখন মানসিকভাবে তৈরি। সারা দেশের যে জনগণের উচ্ছ্বাস, আকাঙ্ক্ষা, সাপোর্টার বেস অনেক আলহামদুলিল্লাহ বড় হয়েছে। সেই প্রেক্ষাপটে আমরা জনগণের কাছেও যাচ্ছি, রাজনৈতিক দলগুলোর মধ্যেও এটা যোগাযোগ, সম্পর্ক উন্নয়নের কাজ এগিয়ে যাচ্ছে। বিশেষ করে ইসলামী দলগুলোর সাথে আমাদের ঐক্যটা পটেনশিয়াল একটু বেশি। জোটবদ্ধ রাজনীতিতে পিছিয়ে নেই বামপন্থী দলগুলো। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক বলেন, নির্বাচনী জোট নিয়ে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সাথে তারা যোগাযোগ রাখছেন। যুগাপতের ধারার যে দলগুলো ছিলাম, গণতন্ত্র মঞ্চ, বিএনপি এবং অন্য রাজনৈতিক দল মিলে সবাই মিলে আমরা একটা নির্বাচনী মঞ্চ বা মোর্চা করা যাবে কিনা, অথবা অ্যালাইনমেন্টের ধরনটা কিরকম হবে। আমার ধারণা এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এটা হয়তো আরো কিছুদিন পর থেকে এটা নিয়ে আমার ধারণা আলোচনা হবে। তবে ভিন্ন পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির নেতারা বলছেন, নির্বাচন নিয়ে এখনই কোনো জোটের মেরুকরণে নেই তারা। তবে কারা কোন জোটে যাবে, কি হবে তার সমীকরণ, তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুটা সময়। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ভিন্ন ধর্মের মানুষের উপর কোনো কিছু চাপিয়ে দেয়নি বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আমরা ধর্মকে আমরা বিনীতভাবে আমরা সম্মান করি সব সময়, কিন্তু বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়। আমরা কখনো কোনোদিন অন্যের উপরে আমাদের ধর্ম চাপিয়ে দেয়নি। বিএনপি এই নীতিতে বিশ্বাস করে। পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়ার পেছনে ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, এই পদ্ধতিতে নির্বাচন হলে লাভবান হবে ফ্যাসিস্টরা। সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন। অ্যানি বলেন, জুলাই আন্দোলনে মনোবল দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও সাহস জুগিয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ করে আন্দোলন হওয়ায় শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন। এখন চ্যালেঞ্জ দেশ গড়ার। তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক আশা দিয়েছে, যোগ করেন বিএনপির এই নেতা। আমরা তারেক রহমানের নেতৃত্বে সবাইকে একত্রিত করেছি। সকল রাজনৈতিক দল, দেশের মানুষ সে ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বিদায় জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। স্বাভাবিক অবস্থায় ফিরেছে জাতীয় রাজস্ব ভবন এনপিআর কার্যালয়। সোমবার সকালেই কাজে যোগ দিয়েছেন কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। এর আগে রোববার রাতে মার্চ টু এনপিআর এবং কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করে এনপিআর সংস্কার ঐক্য পরিষদ। টানা 2 দিনের কর্মসূচিতে সারা দেশে স্থবির হয়ে পড়ে রাজস্ব সংস্থাটির সকল বিভাগের কার্যক্রম। একে আইন বহির্ভূত ও রাষ্ট্রের স্বার্থ পরিপন্থী আখ্যা দিয়ে কর্মস্থলে ফিরতে নির্দেশ দেয় সরকার। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে জ্বালানি উপদেষ্টা ফাইজুল কবির খানের সভাপতিত্বে 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করার কথাও জানায় সরকার। আজকে সকাল 10টা পর্যন্ত আমাদের রেভিনিউ আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা সকাল 10টা পর্যন্ত। তো যেটা হয় যে
আজকে যেগুলো ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্ট হয়তো আমরা কালকে পাবো। এর বাইরে আমাদের কিছু বিশেষ করে গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে যেটা যে ট্যাক্স এবং ভ্যাট যেটা বিল থেকে যেটা আদায় হয় সেটার একটু সমন্বয়ের জন্য কিছু সময় লাগে। তো সেটাও হয়তো আমরা নর্মালি জুন ক্লোজিং এ একটু সময় লাগে, হয়তো 2-3 সপ্তাহ লেগে যাবে ফাইনাল ফিগার আসতে। কেনবিআরের কর্মকর্তাদের শাটডাউন প্রত্যাহারের পর আবারও প্রাণ ফিরেছে সারা দেশের বন্দরগুলোতে। কর্মব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকেই পুরোদমে চলছে বন্দর ও কাস্টমসের কার্যক্রম। চট্টগ্রাম বন্দরে চলছে পণ্য ওঠানামার কাজ। কাস্টমসেও শুরু হয়েছে শুল্কায়ন। আজকে পড়া 40,000 কন্টেনার দ্রুত সময়ে খালাসের চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন বন্দর সচিব। এদিকে সকাল থেকে বেনাপোল কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। এতে দীর্ঘ 12 দিন পর বেনাপোল কাস্টমস হাউসে কর্মচাঞ্চল্য ফিরেছে। এছাড়াও হিলি, ভোমরা, সোনা মসজিদ, বুড়িমারি ও আখাউড়া স্থলবন্দরেও আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। দুদিন আমাদের কাজ বন্ধ ছিল। বন্ধ থাকাতে আমাদের যে কাজের মানে পেশা 4 গুণ বেড়ে গেছে। কাজ চালু হওয়াতে আমরা অনেক খুশি। দীর্ঘ 7 দিন আমরা বেকার বসেছিলাম, কোনো কাজে আসছিলাম না। গতকালকে একটা সিদ্ধান্ত হয়েছে যে আজকে সোমবার, আজকে থেকে কাজ হবে, সেই জন্য আমরা আজকে কাজ করতে আসছি। রাজধানীর মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সোমবার সকালে সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন আধাপাকা দোকান, রেস্টুরেন্ট সহ অবৈধ সব স্থাপনা গুড়িয়ে দেয়া শুরু করে ডিএনসিসি। এ সময় ব্যবসায়ী সড়কে বসে পড়ে অভিযান থামানোর চেষ্টা করে, তবে এতে থামেনি অভিযানকারীরা। তাদের সাথে বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বায়ু দূষণ রোধে মেয়াদ উত্তীর্ণ গাড়ি সড়ক থেকে তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার সচিবালয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে এই কথা বলেন উপদেষ্টা। রিজওয়ানা বলেন, বায়ু দূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। এজন্য বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে কাজ করতে হবে। দূষণ রোধে পুরনো মেয়াদ উত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে মিলে একসঙ্গে কাজ করা হবে। এই সেপ্টেম্বর পর্যন্ত যেটুকু সম্ভব আমরা রোড কভার করে দেওয়া, জিরো সয়েলটা করে দেওয়ার কাজগুলো চালাবো। আবার পরের বছর ওটাকে ঠিক করতে হবে। আমরা অলরেডি 250টা, তাই না, বাস কেনার টাকার অনুমোদন পেয়ে গেছি। আমরা বায়ুমান উন্নয়ন করে ফেলবো এরকম কথা বলতে পারছি না, কিন্তু অন্তত ধূলি দূষণটা কমানোর মাধ্যমে নগরবাসীকে স্বস্তি দেওয়ার চেষ্টাটা আমরা এই বছর করব। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। বৈষম্য বিরোধী আন্দোলনে কোতোয়ালি থানার শাওন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম ও সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে মামলার এজাহার নামীয় আসামি হিসেবে তাদের গ্রেপ্তারের আদেশ দেন বিচারক। এদিকে শেরেবাংলা নগর থানা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে 2 দিন ও ধানমন্ডি থানায় শিশু মুন্না হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদকে 1 দিনের রিমান্ড আদেশ দেন আদালত। এছাড়া ভিন্ন ভিন্ন থানায় হত্যা মামলায় নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী চীন সহ বিভিন্ন দেশ, তবে আমলাতান্ত্রিক নানা জটিলতায় থমকে আছে বিনিয়োগ প্রক্রিয়া, এমন দাবি বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে এমন তথ্য প্রকাশ করে সিপিডি। সংস্থাটির দাবি, প্রতিবেশী দেশ ভারতে একটি নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন পাওয়া যায় 3 থেকে 4 মাসের মধ্যে, কিন্তু বাংলাদেশে সময় লাগে কয়েক বছর। এতে বিনিয়োগে ঝুঁকি তৈরি হচ্ছে। সিপিডি বলছে, বিনিয়োগ বাড়াতে সংশ্লিষ্ট কার্যক্রমগুলো ডিজিটাল করতে হবে।
কুষ্টিয়ায় সরকারি হাসপাতালগুলোতে রোগীর খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারিভাবে রোগী প্রতি ১৭৫ টাকা বরাদ্দ থাকলেও খাদ্য তালিকা অনুযায়ী মিলছে না খাবার। রোগীদের বরাদ্দের বড় অংশ যাচ্ছে ঠিকাদারদের পকেটে। কর্তৃপক্ষ বলছে লোকবলের অভাবে ঠিকমতো মনিটরিং করতে পারছেন না তারা। মাহতাবুদ্দিন লালনের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। 50 শয্যা বিশিষ্ট কুষ্টিয়ার কুমারখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী বাবুর্চি রঞ্জিত কুমার দাস। রোগীদের জন্য খাবারের তালিকায় মিরিকেল মাছ থাকলেও ঠিকাদার দিয়েছেন গ্রাস কার্প, তাও বরাদ্দকৃত ওজনের চেয়ে 750 গ্রাম কম। চিকন চালের পরিবর্তে দেয়া হয়েছে মোটা চাল। রঞ্জিত বলছেন ঠিকাদার যা বরাদ্দ দেয় এভাবেই বুঝে নেন তিনি। চাল দেওয়ার কথা 28 বা 50, হ্যাঁ এখন ওনার দিচ্ছে কন্ট্রাক্টর সব জায়গায় সাপ্লাই দিচ্ছে, এইভাবে আমার করে দিচ্ছে। কোন দিন হচ্ছে ভালো মাছ পায় না, মাছ নষ্ট হচ্ছে, ভালো মাছ না পাইলে আপনি শিডিউল অনুযায়ী যা আছে তাই দিন। স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও পদও শূন্য। ক্যাশিয়ার কাম হিসাব রক্ষক বলছেন হাসপাতালে লোকবল নেই, বাবুর্চি সব বুঝে নেয়। যেহেতু আপনি দেখছেন, দেখার পরে আমরা অবশ্যই এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। রোগীরা বলছেন খাবারের মান খুবই নিম্নমানের এবং পরিমাণেও কম, মাঝে মাঝে পাওয়াও যায় না। খাবারের কোয়ালিটি ভালো না, তারপরেও স্বাদ হয় না। এটা পানি রান্না, যেটা আসলে খাবার মতো না। অনেকে তো এখানে বিপদে পড়ে আসে, না খেয়ে তো কিছু করার নাই। কুষ্টিয়া জেনারেল হাসপাতালেরও একই অবস্থা। খাবারের তালিকায় কার্প জাতীয় বড় মাছ দেওয়ার কথা থাকলেও দেয়া হয়েছে ব্রয়লার মুরগি, সেখানেও ছোট পিচ, ওজনেও কম। এমনকি দেয়া হচ্ছে পাকা লাউ আর পানির মতো স্বচ্ছ ডাল। খাবারের মান এতই নিম্ন যে খাওয়ার মতো কোনো অবস্থা নাই। জানটা বাঁচানোর জন্য যদি কেউ পেটের পোড়ায় খাই হয়তো, কিন্তু যারা মানুষ তারা ওইটা খেতে পারে না। লাভ রেখে রোগীদের ভালো খাবার দেওয়ার চেষ্টা করছেন দাবি ঠিকাদারদের। ঠিকাদার তো যখন টেন্ডার দেবে তখন তো আপনার ভ্যাট রাইকার হিসাব করবে, এটা তো বাস্তব রোগীদেরই কমবে। সিভিল সার্জন বলছেন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যদি আমরা তদন্ত করে দেখি যে সত্যিকারই আসলে খাবারের মান খারাপ দিচ্ছে, যারই থাকুক দায় থাকুক, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। জেলা উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে রোগীদের খাবার বাবদ বছরে বরাদ্দ প্রায় 3.5 কোটি টাকা। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রথম শ্রেণীর শরীয়তপুর পৌরসভার অধিকাংশ সড়কের বেহাল দশা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কগুলো তৈরি হচ্ছে এক মরণ ফাঁদে। আর পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জমছে পানি। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে লাখো মানুষ। দ্রুত সময়ের মধ্যে দুর্ভোগ লাঘবের দাবি স্থানীয়দের। এদিকে পৌরসভার মাস্টার প্ল্যান তৈরি করে ড্রেন ও সড়ক সংস্কারের কথা জানিয়েছে পৌর প্রশাসন। শরীয়তপুর প্রতিনিধি বিধান মজুমদার অনির পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। 1985 সালে গঠিত হওয়া শরীয়তপুর পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নাগরিক সেবা থেকে বঞ্চিত পৌরবাসী। প্রধান রাস্তাগুলো এখন যেন ছোটখাটো জলাধার, নেই ড্রেনেজ ব্যবস্থার কোনো উন্নতি। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাটগুলোতে পানি জমে পরিণত হয় মরণ ফাঁদ। এমন ভোগান্তিতে ক্ষুব্ধ স্থানীয়রা। সিঙ্গাপুর রাস্তাঘাটে বাচ্চা কাচ্চা স্কুল হয়ে গেলে যাওয়া সব পড়ে জায়গা। যারা অসুস্থ রোগী আছে এই রাস্তাতে তো চলাচল করতেই পারে না। এই গাড়িতে মনে করেন সাসপেনশন 3 মাস 6 মাস পর পরই চেঞ্জ করতে হয়। অনিয়ম আর দুর্নীতির কারণে পৌরসভার এমন অবস্থা হয় বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এখন তো আসলে মেয়রও নাই, কাউন্সিলরও নাই, প্রশাসক আছে। ওনারও যদি সরাসরি সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজগুলো করতে পারে তাহলে সঠিকভাবে কাজ হবে। প্রথম শ্রেণীর পৌরসভায় নেই মাস্টার প্ল্যান। মাস্টার প্ল্যান করে প্রকল্প অনুমোদন শেষে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এটা অনুমোদন পেলেই আমরা ওই বাকি রাস্তাটুকু সেখানে করা সম্ভব। এক রাস্তাগুলো হয়ে গেলে আমি মনে হয় যে পৌরসভাবাসীর যে চলাচলের জন্য যে অসুবিধা এগুলোর কিছুটা লাঘব হবে। আশ্বাস নয়, কাজের বাস্তবায়ন চান শরীয়তপুরবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। গেল 10 মাসে দুর্বল ব্যাংকগুলোকে প্রায় 58,000 কোটি টাকা ঋণ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষজ্ঞরা বলছেন মূল্যস্ফীতির চ্যালেঞ্জ নিয়েই আমানতকারীদের রক্ষায় অনেকটা বাধ্য হয়ে কেন্দ্রীয় ব্যাংকে তারল্য সহায়তা দিয়েছে। তবে এই সহায়তা দিয়ে ব্যাংকগুলো ঠিকমতো ব্যবসা করতে পারলে সংকট কেটে যাবে, এমন অভিমত বিশ্লেষকদের।
আমানতকারীদের স্বার্থ রক্ষা ও দুর্বল ব্যাংক বাঁচাতে এখন পর্যন্ত প্রায় 58,500 কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যার মধ্যে নগদ আর্থিক সহায়তা 33,000 কোটি এবং 9 ব্যাংকের নেগেটিভ 19,000 কোটি টাকার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স ডিমান্ড লোনে রূপান্তর করে এই সহায়তা দিতে নতুন ছাপাতে হয়েছে মোট 52,500 কোটি টাকা। বাকি 6,005 কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে গ্যারান্টির মাধ্যমে লোন দেয় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যার পরিমাণ 14,200 কোটি টাকা। এরপর রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক, SIBL, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। এছাড়া তালিকায় আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, এবি ব্যাংক, BCPL, ICB, বেসিক ব্যাংক এবং পদ্মা ব্যাংক। ব্যাংকগুলোর বাস্তব পরিস্থিতির বিবেচনায় এ ঋণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন আমরা যেহেতু চাচ্ছি ব্যাংকগুলো ঘুরে দাঁড়াক, অতএব ব্যাংকগুলোর গ্রাহক যখন চেক দেয়, এখন যদি তাদের প্রতিটা চেকে যদি লিকুইডিটির অভাবে ডিসঅনার হয়, তবে তো কোনোভাবেই ব্যাংকগুলির মধ্যে আস্থা ফিরে আসবে না। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিভিন্ন সময় সংবাদ সম্মেলনে টাকা না ছাপানোর কথা বললেও কার্যত সেটি বাস্তবায়ন হচ্ছে না। এতে কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতির হ্রাস টানতেও ব্যর্থ হবে বলে মত বিশ্লেষকদের। অর্থায়ন করেছে কিংবা লিকুইডিটি সাপোর্ট দিয়েছে, তার সাথে আপনি যদি বলেন যে মূল্যস্ফীতির লাগাম টানা যাবে কিনা, দুটো কিন্তু পরস্পর বিরোধী কাজ। আমি যদি ব্যাংকগুলোকে বন্ধ করে দিতে চাই, তাহলে প্রথম কথা হচ্ছে আমার আমানতকারীদেরকে তাদের টাকা ফেরত দিতে হবে। সেই টাকাটা আসবে কোথেকে? ব্যাংকগুলো যদি ভালোভাবে চলে, লম্বা সময় পায় এবং যে টাকাটা পেয়েছে এটা যদি খুব মিনিমাম সুদে পায়, তাহলে কিন্তু একেবারে অসম্ভব আমি এই কথা বলবো না। আপনি লিকুইডিটি সাপোর্ট দেবেন অথবা তাদেরকে আপনার কি বলে তাদেরকে ন্যাচারাল ডেথ আপনি বরণ করতে বলবেন, তাই না? তো এই ব্যাংকগুলোকে সহায়তা করছেই যাতে তারা টিকে থাকে। তার মানে এখন হয়তো আবার সেন্ট্রাল ব্যাংকের পলিসি চেঞ্জ হয়েছে এবং সেন্ট্রাল ব্যাংক হয়তো চাচ্ছে যে না, আমরা এইসব ব্যাংকগুলোকে মরতে দেবো না, তাদেরকে টিকিয়ে রাখবো। শুধু পাচার হওয়া অর্থ ফ্রিই নয়, ব্যাংকগুলোর তারল্য সংকট সমাধানে কেন্দ্রীয় ব্যাংকে বিদেশি অনুদান, সরকারি ঋণ বা বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগের ব্যবস্থারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরও একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। রাজস্ব আহরণের সুবিধার্থে আজ সারা দেশে সন্ধ্যা 6টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। আদায়ের সুবিধার্থে আজকে 30শে জুন সকল ব্যাংক শাখার স্বাভাবিক লেনদেন সময়সীমা 6টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। আবারও ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল, এমন গুঞ্জনের মধ্যেই আলোচনার টেবিলে বসতে চান ট্রাম্প। তবে সমাধান চাইলে ওয়াশিংটনকে হামলা না করার নিশ্চয়তা দিতে হবে বলে জানিয়েছে তেহরান। এদিকে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র 7 দিনের মধ্যেই ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র ইসরায়েল, এমন শঙ্কা প্রকাশ করেছেন তেহরানের একাধিক আলেম। তাদের মতে প্রস্তুতি নিতে ট্রাম্প এই যুদ্ধবিরতির খেলা খেলছে। ট্রাম্প আগে জানিয়ে রেখেছে প্রয়োজনে হামলা চালাবে তারা। তবে হোয়াইট হাউস বলছে যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে সমাধান চায়। ইরানের সাথে আলোচনা চাইলে যুক্তরাষ্ট্রকে হামলা না করার নিশ্চয়তা দিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত। ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানিয়েছে যে তারা আলোচনায় ফিরতে চায়, কিন্তু আলোচনা চলাকালে নতুন করে হামলার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে যুক্তরাষ্ট্র এখনো তাদের অবস্থান পরিষ্কার করেনি। এদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না বলে আবারও জানান ট্রাম্প। তবে ইরানের আচরণ ভালো হলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল করতে চায় ওয়াশিংটন। ইরান একেবারে পরমাণু বোমা তৈরির কাছে ছিল, তারা এখন পুরোপুরি শেষ হয়ে গেছে, আর ঘুরে দাঁড়াতে পারবে না। যদিও ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার সাফল্য নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে অতিরঞ্জন বলে অভিহিত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মাসুদ রানা, নিউজ 24। সংবাদের সময় হলো আরও একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে খেলার সংবাদ। আজ বিকেল 3টায় বসছে বিসিবির বোর্ড সভা। এ সভায় আসতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষ করে বিপিএল আয়োজনের সময় নির্ধারণ, হাই পারফরমেন্স ইউনিট ও গেম ডেভেলপমেন্ট বিভাগের ক্রিকেটারদের ট্যুর প্রোগ্রাম ও ভবিষ্যৎ সিরিজ নিয়ে আলোচনা হতে পারে আজকের সভায়। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত। সভায় নতুন টেস্ট অধিনায়ক নির্বাচন নিয়েও প্রাথমিক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।